ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ বা রাষ্ট্রের একাংশ নজিরবিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল। ঘটনা ইউনূস টের পেয়ে অবশেষে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে, জরুরি উদ্যোগ। আমরা যে কথাটা বিভিন্ন আলোচনায় বলেছি যে হাসিনার এস্টাবলিশমেন্ট, ভারতপন্থী প্রশাসন, সেটা পুলিশে হোক, সিভিল অ্যাডমিনে হোক, আরো বিভিন্ন জায়গায় হোক, সেনাবাহিনীতে হোক, ডিজিএফআইতে হোক, তারা এখন বিএনপির কাঁধে ভর করে তাদের সুপ্রিমেসি, তাদের আধিপত্য ধরে রাখতে চায় এবং বাংলাদেশে মহা অঘটন ঘটাচ্ছে। ধীরে 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 সেই অঘটন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওসমান হাদিকে হত্যা করেছে তারা, এটা কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেনি, এটা প্রশাসনের সাথে জড়িত একটা অংশ। কিন্তু ইউনূস বিচার চাইতে পারেন না, বিচারের নিশ্চয়তা দিতে পারেন না। এরপরে জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করে সফল হয়েছে। মাহাদি কিন্তু ছাড়ে নাই। এই পুলিশ, দালাল পুলিশ, হাসিনার পুলিশ, যারা এখন বিএনপির কাঁধে ভর করে তারা টিকে থাকছে, সেই হাসিনা বিএনপির পুলিশ, এটা জনগণের পুলিশ নয়, তারা মাহাদিকে কিন্তু ছাড়ে নাই। তারা কোর্টে পাঠিয়েছে, চালান দিয়েছে, যেটাকে বলে। চালান দিতে পারাই তো তাদের কাজ শেষ, সফলতা শেষ। আর কোর্ট জামিন দেখে, এটা তো তাদের কাজ না। এই ঘটনা ঘটিয়েছে। এরপরে জুলাই কন্যা সুরভির ক্ষেত্রে কি হয়েছে আপনারা দেখেছেন। এটা কারা করেছে আমি ব্যাখ্যা দিয়েছি। এটা স্পষ্টতই ভারতপন্থী হাসিনার এস্টাবলিশমেন্ট পুলিশ, এবং এরা এখন বিএনপির কাঁধে ভর করে এটা করছে যে জুলাই কিচ্ছু না, এবং তাদের ক্ষোভ এবং তাদের বিশ্বাস যে জুলাইতে যারা থানা আক্রমণ করেছে এবং পুলিশ হত্যা করেছে তাদেরকে অ্যাট এনি কস্ট, যে কয় বছর পর হোক, বিচার আওতায় আনতে হবে। এখন আমি আগেই বলেছি যে ইউনূস জানবে না, ইউনূসের গোচরে জুলাই যোদ্ধাদের এভাবে একে একে পুলিশ ধরে নিয়ে যাবে, হত্যা করবে, এটা হতে পারে না। এর মানে ইউনূসকে অন্ধ করে রেখেছে, ইউনূসকে উপেক্ষা করেছে। এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, সেই জায়গায় ঘটনা টের পেয়েছেন। আমরা বারবার বলেছি ইউনূসকে উপেক্ষা করে এই ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনের একটা বিরাট অংশ ভারতপন্থী হয়ে বিএনপির উপর ভর করে এই অঘটন ঘটাচ্ছে, জুলাইকে নাই করে দেওয়ার চেষ্টা করছে। যদিও জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষার একটা বিষয় আছে আর্টিকেল 24-এ, কিন্তু তারপরও এগুলো কেউ মানছে না। এখন ইউনূস কঠোর হয়েছেন, জরুরি পদক্ষেপ নিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন। খবর, উপদেষ্টা কমিটির বৈঠক, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগ। এর মানে জুলাই যোদ্ধারা যারা পুলিশ হত্যা করেছে, যারা থানা আগুন দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা যাবে না, এটা কোনো অপরাধ নয়, এটা এই কারণে পুরস্কৃত করতে হবে। তো এর একটা উদ্যোগ নিয়েছে। তবে বিএনপি আসলে সে উদ্যোগ থাকে কিনা সন্দেহ। এই জন্য জুলাই যোদ্ধাদের সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে। বা যতটুকু হয়েছে ওটা বিএনপির উপর ভর করেই পুলিশ এই সাহস পেয়েছে। এবং যেসব পুলিশ এই মাহাদিকে আটক করেছে, বা যাদের কারসাজিতে মাহাদি আটক হয়েছে, কিংবা জুলাই কন্যা সুরভিকে এই হয়রানি করেছে, খোঁজ নিয়ে দেখেন এরা সবাই প্রো বিএনপি। বিএনপিকে ম্যানেজ না করে এটা কেউ সাহস করতো না। পুরো পুলিশ প্রশাসন এখন বিএনপির দালাল। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনের সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশ মিন্স আইন, এবং এই আইন, এটা উচিত ছিল গণভোটের মধ্যে দেয়া, যে এটা কেউ বাতিল করতে পারবে না। কিন্তু একটা পর্যায়ে বিএনপি এসে তো এটা বাতিল করবে। যেমন শেখ মুজিবের খুনিদেরকেও তো ইন্ডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান, কিন্তু ওটা হাসিনা এসে রেখেছিল। বড় ইন্ডেমনিটি যারা দিয়েছিল তাদেরকেও ধরার চেষ্টা করেছে, জিয়াউর রহমানকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে মরণোত্তর, যে তুই ইন্ডেমনিটি দিয়েছিস, তুই নিজে জড়িত। অতএব আজকে যে অধ্যাদেশের মাধ্যমে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, এটা এই সরকারের আমলে হয়তো পুলিশ কিছু করতে পারবে না, বিএনপি সেটা বাতিল করে দিবে। অতএব বিএনপিকে না ঠেকাতে পারলে জুলাই টিকবে না, এটা নিশ্চিত। কারণ জুলাইতে বিএনপির স্টেক নাই। জুলাইয়ের প্রধান স্টেক যাদের আছে তারা এখন বিএনপি সরাসরি প্রতিপক্ষ। জামাত, এনসিপি, যারা জুলাই ঘটিয়েছে, তারা এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী। অতএব জুলাইকে বিএনপি কেন রক্ষা করবে? জুলাই বিক্রি করে বিএনপি একটা ভোটও পাবে না, এই সুযোগটাই। এবং বিএনপির ন্যারেটিভটা কি হবে, যে বিএনপির অবস্থান কি ছিল? বলবে যে বিএনপি সবসময় একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি কোনো বিপ্লবী দল নয়,
বিএনপি কোনো সহিংসতা বিশ্বাস করে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দেওয়া, পুলিশ হত্যা করা, থানা জ্বালিয়ে দেওয়া, এ ধরনের রাজনীতিতে বিএনপি কখনোই বিশ্বাস করে না। বিএনপি জুলাইতে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিল। অগ্নিসংযোগ, বিটিভি ভবনে আগুন, কারাগারে হামলা, সেতু ভবনে আগুন, মেট্রো রেল ভাঙচুর, পুলিশ হত্যা, পুলিশকে ঝুলিয়ে রাখা, পুলিশকে পোড়ানো, থানা পোড়ানো, এগুলোর সাথে বিএনপি সম্পর্ক ছিল। এগুলো যারা করেছে তাদের বিচার হবে। কিন্তু যারা শান্তিপূর্ণ জুলাই আন্দোলন করেছে আমরা তাদের পক্ষে, এবং আমরা হচ্ছি সেই শক্তি যারা শান্তিপূর্ণ জুলাই আন্দোলন করেছে। তাহলে বিএনপি বিষয়টা কিভাবে ডিল করবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। অতএব ইউনূস সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, ইটস রাইট, ইটস গুড, কিন্তু বিপদ কিন্তু কাটেনি। বিএনপি আসলে এগুলো খেয়ে দেবে। জুলাই যোদ্ধাদের বিচারের মুখোমুখি করা হবে, আর বিচারের মুখোমুখি করা হবে একটা অংশ, আর একটা অংশকে পুরো একটা ট্র্যাজেডি ঘটিয়ে হত্যা করা হবে। কাউকে দেখবেন যে অস্ত্র সহ গ্রেপ্তার, কেউ মদ সহ গ্রেপ্তার, কেউ নারী সহ গ্রেপ্তার, কেউ গাড়ির তলে পড়েছে, কেউ লঞ্চে ডুবেছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। এরকম আপনারা একটা একটা শুনবেন বিএনপি ক্ষমতা আসলে। অর্থাৎ বিএনপিকে না ঠেকাতে পারলে জুলাই টিকবে না। যার ফলে জামাত, এনসিপি এক, কেন এক? বিএনপিকে ঠেকানোর জন্য। এটা এনসিপি ফিল করেছে। এনসিপি তো জামাতকে গালাগালি করতো কিছুদিন আগেও, তারপরে এখন এসে কেন এই উদ্যোগ নিল এই কারণে যে তাদেরকে বাঁচতে হবে। বিএনপি এর জন্য ৭১ ব্যবসায় মনোনিবেশ করেছে, আর এই কারণে বিএনপি জুলাই ভুলিয়ে দিতে চাইবে। এটা সহজ হিসাব। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলেও জুলাই টিকবে, এরা যারা মনে করেন আপনারা বোকার স্বর্গে আছেন। বিএনপি ধীরে ধীরে নানানভাবে জুলাই ভুলিয়ে দেবে, এটা তো আগেই বলেছে। কেন ভুলিয়ে দেবে? ইটস ভেরি সিম্পল, যে জুলাইতে বিএনপির স্টেক নাই। এটা মহাসচিব বিএনপি তিনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই, স্পষ্ট কথা। এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে জুলাইটা একটা আবেগ, এটা কোনো আইনি ভিত্তি নেই। এর মানে বিএনপির কাছে জুলাইটা হবে কি? দেখেন, জুলাই আসলে কান্নাকাটি করবে, কালো ব্যাজ ধারণ করবে, দোয়া মোনাজাত করবে, কিন্তু আইনি কোনো ভিত্তি থাকবে না। এটার কোনো সংবিধানে, আইনের কোনো আলাদা সিগনিফিকেন্স থাকবে না, জাস্ট কান্নাকাটিতে থাকবে। এইটা করবে হচ্ছে বিএনপি। যে কি ঘটনা 11 দিন পর, অথচ সম্পূর্ণ মিথ্যা মামলা। এটা সূক্ষ্মভাবে পরিকল্পিত, এটা ভারতের ষড়যন্ত্র। যে অফিসাররা করেছে যারা প্রত্যেকে ভারতপন্থী, আপনি খোঁজ নেন, ভারতের দালাল, এবং বিএনপিকে ম্যানেজ করে এটা হয়েছে। দায় মুক্তি কিভাবে হতে পারে তা নিয়ে বৈঠক আলোচনা হয়। সূত্র জানিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়বার দায় মুক্তি দিয়ে আইন অধ্যাদেশ জারি করা হয়েছে তা পর্যালোচনা করা হয়। সবাই সিদ্ধান্ত 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পর্বের ঘটনার জন্য মুক্তিযোদ্ধাদের যেভাবে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল, জুলাই যুদ্ধে সেভাবে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা যেতে পারে। এর আগে 4 জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 দফা দাবি তুলে ধরে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। সত্য জানা এ দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। এটাই করতে হবে, না হলে কেউ বাঁচবে না। এবং এটা নন অ্যামেন্ডেবল করতে হবে, এটা বাতিল অযোগ্য করতে হবে। বাতিল অযোগ্য করতে হলে তো আপনার গণভোটে ঢুকানোর উচিত ছিল। এখন সেটা যেহেতু হয়নি, বিএনপি আসলে বাতিল করতে পারে। তবে এখানে জনগণ যদি সোচ্চার থাকে, যারা এই অধ্যাদেশ বাতিল করবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে, এইভাবে এটা রক্ষা করতে হবে। তাইলে ভারতের আলটিমেট গোল কি ছিল? বেগম জিয়াকে এলিমিনেট করা। এখন বেগম জিয়াকে এলিমিনেট করার জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। হাসিনা তখন ক্ষমতায়। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বেগম জিয়া কন্টিনিউয়াসলি একটা সাবজেক্টে উনি হ্যামারিং করেছে। ওই বিষয়টা কি ছিল শুনুন, বেগম জিয়ার মুখ থেকেই শুনুন। গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মঈনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সব কিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে। এর আগে আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। ওনার মুখ থেকে তো শুনেছেন, এটা স্রেফ আমার কথা না। বেগম জি এটা জানতেন।
সার্বিকভাবে বেগম জিয়া উনি বুঝতে পেরেছিলেন। কি বুঝতে পেরেছিলেন? বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত। কারণ বেগম জিয়ার জীবনে আরো একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো হাসিনা বাংলাদেশে ঢোকার 1 মাসের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওনাকে অ্যাসাসিনেট করা হয়। উনি তখন আখাউড়া বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করেছে। কে? হাসিনা শেখ। আজকের সেই আওয়ামী লীগকে, হাসিনাকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে বিএনপি। কারা কারা দায়িত্ব নিয়েছে? মির্জা ফখর, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আব্দুল আউয়াল মিন্টু, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, সাবা ওবায়দ, এরা কন্টিনিউয়াসলি, গোরখোদক আব্বাস, এরা কন্টিনিউয়াসলি সেই বিএনপি এবং অর্থাৎ সেই আওয়ামী লীগ এবং হাসিনা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাহলে সম্পূর্ণ বিএনপিতে একজন মানুষ ছিল যিনি ভারতীয় সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করেছিলেন, ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন নাই, সার্বভৌমত্বের প্রশ্নে কম্প্রোমাইজ করেন নাই এবং ইসলাম ধর্মের ব্যাপারে উনি মোটেও কম্প্রোমাইজ করেন নাই। উনি যে কথা বলেছেন ইসলাম সম্পর্কে, আপনারা কি মির্জা ফখরের মুখ থেকে যখন ইসলামের কথা শুনেন, আব্বাসের মুখ থেকে যখন ইসলামের সম্পর্কে বদনাম শুনেন, কি মনে হয় আপনাদের? চিন্তা করেছেন? জীবনে কখনো কল্পনা করতে পেরেছেন যে বেগম জিয়ার পাশে সন্তোষ শর্মা ঢোকার সুযোগ পাবে? সন্তোষ শর্মাকে জানেন তো? কালবালা পত্রিকা সম্পাদক এবং রয়ের অপারেটিভ বাংলাদেশে হাসিনা শাসনামলে যিনি তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করত, সন্তোষ শর্মা। আপনাদের বিরক্ত লাগে? এই সন্তোষ শর্মাকে তারেক রহমানের রুমে ঢুকায় দেওয়া হইল। দেখেন, দেখেছেন সন্তোষ শর্মা কার পাশে দাঁড়িয়ে আছে? মির্জা ফখর। সন্তোষ শর্মা এখন কার সাথে ডিরেক্টলি কাজ করে? শরীয়তপুরের বিএনপি মনোনীত প্রার্থী নুরুদ্দিন অপু, তারেক রহমানের পা চাটা কুত্তা। সন্তোষ শর্মার সাথে তারেক রহমানকে ঢুকিয়ে দিয়েছে। এখন তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় ভারত, তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় কোনটা? ভারতীয় হাইকমিশন। তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় সেনা ভবন, দেন আমাদের আশ্রয়স্থল কোথায় হবে? কবরে। আমাকে বাংলাদেশের কোন একজন জেনারেল, অত্যন্ত অ্যাক্টিভ, এই মুহূর্তেও অ্যাক্টিভ, আমি ওনার নামটা বলবো না কারণ ওনাকে আবার বিতর্কিত করা হবে, একজন লেফটেন্যান্ট জেনারেল, উনি কথায় কথায় আমাকে বলেছেন, I think Tariq Rahman come to the conclusion that হাসিনা কনক্লুড করেছে যে আমার বাবাকে ভারত মেরেছে, আমি ভারতের পা চাটবো, অ্যাটলিস্ট আমি বেঁচে থাকবো, আমার ক্ষমতা না থাকলেও ভারত আমাকে ভারতে আশ্রয় দিবে। এটা হাসিনা ফিলসফি, এটা শেখ মুজিব ফিলসফি না, এটা সত্যিকারের মুজিব শেখের ফিলসফি না। তাহলে হাসিনা ফিলসফি কোনটা? আমার বাবাকে, মুজিব শেখকে ভারত মেরেছে, কিন্তু আমি ভারতের সাথে কনফ্রন্টেশনে যাব না। এই দেশ কি আমার নামে দলিল করা? পুরো বাংলাদেশ, এই বাংলাদেশ তো আর আমার নামে দলিল করা না। ভারত যা চায় আমি দিয়ে দেব, অ্যাটলিস্ট ভারত আমাকে জানে মারবে না। আর ভারতের ওয়াদা পরিবারতান্ত্রিক রাজনীতিকে বাংলাদেশে আমি এস্টাবলিশ করে রাখবো।
অথচ দেখেন বিজেপি 70-80 দশকে আন্দোলন করেছে পরিবারতান্ত্রিক রাজনীতি ভারতে চলবে না। তারা কি করেছে? গান্ধী ফ্যামিলিকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য তারা মোর্চা করেছে, মোর্চা করে গণতন্ত্রের চর্চা করেছে, হিন্দু চর্চা শুরু করিয়েছে, মৌলবাদকে, হিন্দু মৌলবাদকে তারা সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছে, পরিবারতন্ত্রকে তারা প্রশ্রয় দেয় নাই। ভারত তার নিজের দেশে পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেয় না, অথচ বাংলাদেশে পরিবারতন্ত্রকে তারা পূজা করা শিখিয়েছে। মুজিব পূজা, জিয়া পূজা। এখন তারেক রহমান যদি কনক্লুড করে যে আমি ভারতের সাথে কনফ্রন্টেশনে যাব না, আমার বয়স এখন 60 বছর, ভারত যদি আমাকে আরো 20 বছর ক্ষমতায় রাখে তাইলে আমার বয়স হবে 80 বছর। 80 বছর বয়সে আমি মারা গেলে আমার কি আসলো গেল? আমি বাংলাদেশে থাকতে না দিবে, আমি ভারতে গিয়ে থাকবো। আপনি কি আরেকটা ট্রেন্ড দর্শক শ্রোতা আপনারা কি খেয়াল করে দেখেছেন? বাংলাদেশে যত প্রকার হাইনিয়াস ক্রাইমস আপনি করেন, যত প্রকার ক্ষতি বাংলাদেশের করেন, কোনো অসুবিধা নাই, আপনাদের লাইফ সেফ। শুধু বর্ডারটা ক্রস করে ভারতে চলে যান, ভারতের সরকার আপনাকে জামাই আদরে রাখবে, আপনাকে পাঠাবে না। কেন পাঠাবে না? বাংলাদেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা হতে দিবে না, এবং বাংলাদেশে কোনো দেশপ্রেমিকের হাতে ক্ষমতাটা তারা উঠিয়ে দেবে না। আর বাংলাদেশে যদি দেশপ্রেমিক কোন সরকার ক্ষমতা গ্রহণ না করে, ভারত থেকে কোন কুত্তার বাচ্চাকে তারা ফেরত দেবে না। হাসিনাকে ফেরত দেবে? অন্যান্য আওয়ামী লীগের যত খুনি, আমার ভাই হাদির খুনি যারা আছে, তাদেরকে ফেরত দেবে না? ফেরত দেবে না। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক কোন সরকার ক্ষমতায় নাই। তারা নির্বাচন করছে। আপনাদেরকে আমি বলে রাখি, আমার কথা আপনারা কান খুলে শুনে রাখেন। জামাত ইসলামী মোর্চা করতে গেছে না চরমোনাইর সাথে? চরমোনাইর সাথে মোর্চা করতে গেছে না? আপনি কি জানেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফাক, তিনি চরমোনাই গিয়া, আপনাদেরকে আমি দেখাই, সে চরমোনাইতে গিয়া মির্জা ফাক তার সাথে মহব্বতের আলাপ শুরু করছে। 1 সেকেন্ড একটু লাইনে থাকেন, আপনাদেরকে আমি দেখাই যে চরমোনাইর পীর কেন জামাতের সাথে মানে আসন ছাড়া নিয়ে সে কথা বলতেছে। আপনারা অবাক হবেন। আপনারা শুনছেন না চরমোনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে, কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে চরমোনাই 150 আসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমোনাই পীরের পাশে বসা তারে বুঝাই আসছে। কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম, এ নান্দির ঘরের বান্দি চরমোনাইর পীরের পাশে যাইয়া কইছে, জামাতের লগে জোট করেন কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না, জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে। এখন চরমোনাই কি করছে? চরমোনাই চিন্তা করছে যে আমরা বিএনপির লগেই যাই। আপনি দেখেন এই চরমোনাই আর এর মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম নন্দির ঘরের বান্দি। দেখেন, আমার খুব ভালো লাগে মাজমুন মাজমুনটা বেশি কড়া করা বলে আলাদা আলাদা ফেরা আছে অ্যারিস্টোক্রেসি আছে এটার মধ্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।